আসসালামু আলাইকুম। আমরা যখন কথা বলছি তখন আন্তর্জাতিক বিশ্বে একটা উত্তাল অবস্থা। আমরা জানি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আমেরিকায় উঠে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে ইরানে বিক্ষোভ চলছে। এই দুটা দেশ তেল সমৃদ্ধ দেশ। ফলে তেল সমৃদ্ধ দেশ যখন উত্তাল হয় তখন সারা বিশ্বে তেলের মূল্যের একটা বড় তারতম্য হয়, মূল্য বেড়ে যায়। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ যারা আমদানি নির্ভর পুরোটাই, আমাদের জন্য এটা আসলে অশনি সংকেত। বিশেষ করে ইরানের সাথে আমাদের বাংলাদেশের একটা অন্যরকম একটা সম্পর্ক আছে। ইরানের কবিরা, বিশেষ করে শেখ সাদি, হাফিজ, রুমি, ফেরদাউসি, এই কবিরা আমাদের সাথে খুব পরিচিত। আমাদের ওয়াজ মাহফিলে হুজুররা যখন ওয়াজ করেন তখন এই ইরানি কবিদের শেরগুলো ইউজ করেন। তারা ইতিহাস, সাহিত্য, প্রেম, আধ্যাত্মিকতা, দেশপ্রেম এগুলোকে একত্রিত করে কবিতা রচনা করেছেন। এবং ইরানের এই কবিরা বিশ্ববিখ্যাত। বিশেষ করে শেখ সাদি, আমরা শেখ সাদিকে ছোটবেলা থেকেই যারা পড়েছি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো কিরে, মানুষের শোভা পায়। অনেক বিখ্যাত একটা উক্তি। এবং ইরানিরা আমাদের এই বাংলা দীর্ঘ সময় শাসন করেছেন। ইরানের ভাষার একটা প্রভাব আমাদের বাংলায় আছে। আমরা নামাজ, রোজা, এই ভাষাগুলো কিন্তু ইরানের ভাষা। তো ইরানিরা ইসলাম গ্রহণের আগে ইরানিরা কিন্তু জরথ্রষ্টবাদে বিশ্বাসী ছিল। ইসলাম গ্রহণের পরে ইরানিরা ইসলামকে গ্রহণ করেছে, কিন্তু তাদের কালচারটাকে কিন্তু তারা ছাড়ে নাই। বিশেষ করে তাদের ভাষা পারস্য বা ফার্সি ভাষা। আরবিতে যেহেতু পর কোনো উচ্চারণ নাই, এজন্য এই ভাষাকে আরবিতে বলা হয় ফার্সি। এবং তারা কিন্তু ইসলামের যে টার্মগুলো আছে সে টার্মগুলো তারা নিজেদের মতো করে নিজেদের ভাষায় তারা ট্রান্সলেট করেছে। তারা আল্লাহকে খোদা, সালাদকে নামাজ, সাওমকে রোজা, এই ভাষাগুলো ট্রান্সলেট করেছে। এবং ইরানিরা যখন বাংলাদেশে এসেছে, আমাদের এই বাংলায় এসেছে, তখন তারা সেই ভাষাই কিন্তু ব্যবহার করেছে এবং আমরাও তার সাথে অভ্যস্ত। তো এই যে ইরানের আজকের যে অস্থিরতা, আমরা যখন কথা বলছি তখন ইরানের 31টা রাজ্য, এই রাজ্যের প্রায় পুরো সব রাজ্যেই একটা বিক্ষোভ চলছে। অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি আমরা যেটাই বলি, মূল্যর মান কমে যাচ্ছে। এই কারণে তারা বিক্ষোভ করছে এবং মুদ্রাস্ফীতি 40 থেকে 50% হয়ে গেছে, জিনিসপত্রের দাম বাড়ছে। এটা ইরানের কিন্তু নতুন ঘটনা নয়। ইরানের 2-1 বছর পর পরই এরকম ঘটনা ঘটে। কারণ হচ্ছে ইরান বর্তমান বিশ্ব ব্যবস্থা থেকে বলা যায় একেবারে বিচ্ছিন্ন। বর্তমান বিশ্ব ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, একটা ওয়ার্ল্ড ইকোনমি করেছে তারা, এবং তারা ইকোনমি নিয়ন্ত্রণ করে। সেখান থেকে 1979 সালে ইরানের একটা বিপ্লব হয়, যাকে ইসলামী বিপ্লব বলা হয় ইরানের। এই ইসলাম বিপ্লবের পরে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক একেবারে খারাপ হয়ে যায়। ইরানকে যদি আমরা ভৌগোলিকভাবে বলি, অনেক বড় একটা রাষ্ট্র। এটা প্রায় 8,000 বর্গ কিলোমিটার, আমাদের বাংলাদেশের তুলনায় বলা যায় প্রায় 16 গুণ বড়। তো এরকম একটা রাষ্ট্র যার জনসংখ্যাও 8 কোটি প্লাস। সামরিক দিক থেকেও ইরান একেবারেই খারাপ না। ইরানের ব্যালিস্টিক মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন নিয়ে ইরান মোটামুটি প্রতিরক্ষা ব্যবস্থাতেও ভালো। তবে ইরানের কিছু সংকট আছে। ইরানের 99% বেশি মুসলমান, তবে তার 92 থেকে 96% হচ্ছে শিয়া। শিয়া অধ্যুষিত হওয়ার কারণে ইরানের সাথে সৌদি আরবের একটা ভালো দ্বন্দ্ব আছে। এবং আপনারা দেখবেন যে আমাদের দেশেও যে আলেমরা আছে যারা সৌদি থেকে পড়ালেখা করে আসছেন, মাদানী, প্রশ্নে যখন আমরা প্রশ্ন করি তখন ইরানকে মুসলিম রাষ্ট্র হিসেবে গণ্য করতে চান না। এবং সৌদিরাও একই, তারা ইসরায়েলকে যেরকম মনে করে ইরানকেও ঠিক একই রকম মনে করে। ইরানের মূল দ্বন্দ্বটা হচ্ছে মধ্যপ্রাচ্যের সাথে শিয়া এবং সুন্নির দ্বন্দ্ব। এই কারণে সৌদি আরবের সাথে ইরানের একটা দ্বন্দ্ব আছে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে একই অবস্থা, বিশেষ করে ইউনাইটেড স্টেট অফ আরব আমিরাত, তাদের সাথে একটা বড় দ্বন্দ্ব আছে। তো এখন যে বর্তমানে অবস্থা, এর আগের যত ধরনের বিক্ষোভ হয়েছে তার তুলনায় ব্যতিক্রম মনে করা হচ্ছে। আমরা যখন কথা বলছি তখন 13তম দিন অতিক্রম করে ফেলছে। এই 13তম দিনে এসে মৃতের সংখ্যা 60+ হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, বিক্ষোভ দমনে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওইদিকে ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন যে এখানে যদি শক্তি প্রয়োগ করা হয় তাহলে তারা হস্তক্ষেপ করবে। তো ট্রাম্পের মতো একজন রাষ্ট্রপ্রধান আমেরিকার, যিনি কখন কি করে বলা যায় না। বলা হচ্ছে যে মাদুরোকে যেভাবে উঠে নিয়ে আসা হয়েছে সেরকম কি ইরানের প্রধান খামেনিকে উঠে নিয়ে আসবে কিনা, বা এটা আসলে তাদের সক্ষমতা আছে কিনা, ইরানের ডিফেন্স কিরকম, এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ইরানকে ডিল করা আমেরিকার জন্য কিন্তু এত সহজ হবে না। কারণ হচ্ছে ইরানের শুধুমাত্র নিজস্ব শক্তিমত্তা না, ইরান কিন্তু তার আশেপাশের কয়েকটা দেশের সাথে সে কিন্তু প্রক্সি খেলে, প্রক্সি খেলোয়াড় দিয়ে সে কিন্তু লড়াই করে। ওমান, তারপরে হচ্ছে সিরিয়া, লেবানন, ইরাক, বা এই দেশগুলোর সাথে কিন্তু তার প্রক্সি খেলোয়াড় আছে, তারা লড়াই করে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ইরান কিন্তু দীর্ঘ সময় ধরে পরাশক্তি ছিল। আমরা আফগানকে যেভাবে ডিফাইন করি, তাদের রক্তটা হচ্ছে পরাশক্তির রক্ত, তাদেরকে আসলে কেউ শাসন করে রাখতে পারে নাই। ইরানটাও ঠিক একই রকম, ইরানি জাতিকে আসলে শাসন করার ইতিহাস নাই। মার্কিন যুক্তরাষ্ট্র 20-25 বছর ধরে যুক্তরাষ্ট্রে যেভাবে গণহত্যা চালিয়েছে, তারপরেও কিন্তু আফগানরা কিন্তু মাথা নত করে নাই। তারা আবার নিজের মহিমায় কিন্তু তারা জেগে উঠছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানেও এমন কোনো পদক্ষেপ নেয়, এটা কিন্তু তাদের জন্য লং টার্মে যুদ্ধে যেতে হবে। শর্টকাট কোনো ওয়েতে তারা এখান থেকে কোনো ফল পেতে পারে না। তবে কি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র? মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইরানেই একটা প্রক্সি খেলোয়াড় তৈরি করতে পারে, যেটা তারা সিরিয়ায় করেছিল আসাদের বিরুদ্ধে। চাইলেই তারা আসাদকে কিন্তু ক্ষমতা থেকে নামাতে পারত, কিন্তু তারা তা না করে তারা দীর্ঘদিন সেখানে লড়াই জারি রেখে সিরিয়া রাষ্ট্র শক্তিটাকে ক্ষয় করেছে। ঠিক একই কাজ করতে পারে, সেটা হচ্ছে অন্য একটা পক্ষকে হাতে অস্ত্র তুলে দিয়ে সেখানে একটা গৃহযুদ্ধের অবস্থা তৈরি করতে পারে। এছাড়া মাদুরোর মতো তুলে নিয়ে যাওয়া বা ইরাকের মতো হামলা করে অল্প কিছুদিনের মধ্যেই সব শেষ করে দেওয়া, এইটা হবে না। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে চায়, ইরান একটা বিশাল ভূখণ্ডের দেশ, এখানে পাহাড় আছে, আমাদের পাশে যেরকম হিমালয় আছে, তাদের দেশেও একটা দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ আছে, এবং এত বড় একটা রাষ্ট্র, পাহাড় মরুভূমি মিলিয়ে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রকে যদি আক্রমণ করতে যায় তাহলে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী একটা লড়াইয়ের দিকে যেতে হবে। সেটা সম্ভবত ট্রাম্প প্রশাসন চাবে না। ট্রাম্প প্রশাসনও প্রক্সি খেলতে চাবে। সেটা কতটা পারে, আগামী দিনে কতটা হয়, সেটাই আমরা দেখার অপেক্ষায়। তবে এখানে পার্শ্ববর্তী আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, তাদের রোলটা কেমন হয় এটাও দেখার বিষয়। তারা যদি স্বাধীনভাবে তাদের ভূমিকাটা রাখতে পারে তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইরানে হস্তক্ষেপ করা আরো কঠিন হবে। আমরাও দেখতে চাই সামনে ইরানের আসলে কি ঘটে। সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।